नमस्कार बंधुरा आमी सुचंदा और आपनारा देखছেন আমার চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনস। आशा करी आपनारा सबाई भालो आছেন और এই গরমের ছুটিতে হয়তো অনেকেই নানা জায়গায় ঘুরতে গেছেন আর আমিও এই গরমের ছুটিতে আমার সিকিমে কাটিয়ে আসা দিনগুলোকে নিয়ে আমার নতুন সিরিজ শুরু করেছি দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণ নিয়ে। দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণ নিয়ে চলা আমার এই সিরিজের এইটা হচ্ছে সপ্তম পর্ব। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি দেখুন রাস্তার ধারে নেটে ঘেরা একটা জায়গা দেখা যাচ্ছে। এখানে পেলিংয়ের কাছে বাচ্চাদের জন্য একটা নতুন জায়গা তৈরি করা হচ্ছে। এখনো কাজ সম্পূর্ণ হয়নি, কাজ সম্পূর্ণ হয়ে গেলেই এই পার্কটি চালু করে দেওয়া হবে। আমার এই সিরিজের আগের পর্বগুলো যারা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আপনারা চাইলে আগের এপিসোডগুলো দেখে নিতে পারেন। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা পেলিং থেকে ইউকসম গিয়েছিলাম। ইউকসম গিয়ে সেখানের সাইট সিইং করে আবার আমরা ফিরে আসছিলাম পেলিংয়ের দিকে। তারপরে পেলিংয়ের যেগুলো দেখা বাকি রয়েছে সেই জায়গাগুলো আমরা এখন দেখব। তো প্রথমেই আমরা চলে এলাম বার্ড স্যাংচুয়ারি বা বার্ড পার্কে। গেজিং থেকে যখন পেলিংয়ের দিকে যাচ্ছিলাম তখনই কিন্তু দেখেছিলাম এই বার্ড স্যাংচুয়ারিটা। আপনারা চাইলে যখন পেলিংয়ে যাচ্ছেন সেই সময়তেও যদি হাতে সময় থাকে অন দ্য ওয়েতে পেলিং পৌঁছানোর আগেই কিন্তু এই পয়েন্টটা করে নিতে পারেন। এতে পরবর্তীকালে আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু শেয়ার গাড়িতে আসলে হবে না, অবশ্যই রিজার্ভ গাড়িতে আসতে হবে আর ড্রাইভারের সঙ্গে আগের থেকে কথা বলে রাখতে হবে। পেলিংয়ের বার্ড পার্কটির পুরো নাম হচ্ছে সিটকিয়ং বার্ড পার্ক। এর জন্য প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে আর 14 বছরের নিচের বাচ্চাদের জন্য 25 টাকা করে। তবে এখানে আসলে আপনি কিন্তু ঘন্টা দুয়েকের আগে বেরোতে পারবেন না, তার কারণ বার্ড পার্কের সাথে সাথে র্যাবড্যান্সের রুইন্সটাও কিন্তু এই একই জায়গায় রয়েছে, যেটা আপনাকে একসঙ্গে কভার করে বেরোতে হবে। বার্ড স্যাংচুয়ারির শুরুতেই একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড রয়েছে এই একটা পার্কের মতো আর কি। এখানে কোনো আসল পাখি বা পশু কিছু নেই, সবই কিন্তু মডেল দিয়ে সাজানো রয়েছে। ছোট বাচ্চাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু বড়দের জন্য এখানে বিশেষ তেমন কিছুই কিন্তু দেখার নেই। তাই আপনারা যদি চান তাহলে এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন, এতে আপনাদের বেশ কিছুটা সময় বেঁচে যাবে। সব আর্টিফিশিয়ালের মাঝখানে শুধুমাত্র এই শোকেসের মধ্যে থাকা পাখির পালক আর ডিম যেগুলো রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল। এখানে বিভিন্ন পাখিদের পালক আর ডিম রাখা রয়েছে। এই জায়গাটার থেকে বেরোনোর পরেই রাস্তার ডান দিকে রয়েছে একটা ক্যাফেটেরিয়া। আপনাদের যদি লাঞ্চ করার থাকে বা অল্প কিছু রিফ্রেশমেন্ট নেওয়ার থাকে তাহলে এই ক্যাফেটেরিয়ায় গিয়ে খেয়ে নিতে পারেন। এরপর শুরু হচ্ছে অরিজিনাল যে বার্ড পার্ক, সেই বার্ড পার্কে যাওয়ার রাস্তাটা। তার জন্য আপনাদেরকে হেঁটে কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। জায়গাটা বেশ সুন্দর মেইনটেইন করে রেখেছে। এখানে প্রচুর লোকাল লোকও কিন্তু ঘুরতে আসে। এটা একটা সুভেনির শপ।
আমরা যখন ইউকসম গিয়েছিলাম তখন সেখানে মনাস্ট্রিতে দুজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল। ওনারা বলেছিলেন বার্ড স্যাংচুয়ারিতে নাকি ওনাদের পায়ে জোক লেগেছিল। তবে এখানে তো প্লেন রাস্তা দেখছি, এখানে তো জোক থাকার কথা নয়। আরো সামনে যেতে হবে, এটা অনেকটা হাঁটার ব্যাপার রয়েছে। আপাতত এটা একটা নেচার ট্রেল, ভিতরে যেতে যেতে আরো দেখা যাবে কি আছে না আছে। বয়স্ক মানুষদের জন্য কিন্তু এটা আপনারা ভেবে দেখবেন, তার কারণ অনেকটা কিন্তু ভিতরটায় হেঁটে দেখতে হয়। এক্সিট এদিক দিয়ে, কিন্তু আমরা এখানটা যাইনি তো। এদিক দিয়ে বেরোতে হবে না? তো চলো না, এত খাবার কি আছে? ঠিক বুঝে উঠতে পারছি না কোথায় গেলাম কোথায় গেলাম। যা হয়েছে অনেক ভালো জায়গাটা কিন্তু বেশ কনফিউজিং, মানে আপনাদের মনে হতেই পারে যে এইখানটা দিয়ে আগে যাব না ওই দিকটা দিয়ে আগে যাব। পুরো জায়গাটা কিন্তু বেশ গোল করে ঘোরা, তাই একটু খেয়াল রাখবেন যে আপনারা কোন দিকটায় যাচ্ছেন আর কোন দিকটা বাকি রয়ে গেল। তা না হলে হয়তো বেশ কিছু জায়গা বা বেশ কিছু পাখি আপনাদের দেখার বাকি রয়ে যাবে, আপনারা খেয়াল করতে পারবেন না যে এক সাইডটা হয়তো আপনাদের অদেখাই রয়ে যাবে। আমরা প্রথমে ঢুকলাম যে বড় নেট দিয়ে ঘেরা জায়গাটা রয়েছে সেই জায়গাটায়। প্রথমে কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না ভেতরে কি আছে। আসলে এই পুরো নেট দিয়ে ঘেরা জায়গাটাই কিন্তু হচ্ছে পাখিদের বাসস্থান, আর আমরা বেসিক্যালি ওদের বাসস্থানের ভেতরে প্রবেশ করেছি। ফাঁকা খাঁচা, তাহলে এটা বানিয়েছে কেন? তো পুরো খাঁচা ফাঁকা। ওই যে উপরে পাখি বসে আছে, সরো। পরে যখন ভালো করে লক্ষ্য করলাম তখন দেখলাম এই পুরো নেট দিয়ে ঘেরা জায়গাটার ভিতরে অসংখ্য পাখি রয়েছে, নানা ধরনের নানা প্রজাতির, আর তারা সম্পূর্ণ মুক্ত অবস্থায় রয়েছে। আর্টিফিশিয়ালি একটা গাছের মতন বানিয়েছে, এখানে পাখিগুলো ওপেন অবস্থায় রয়েছে। একটা আর্টিফিশিয়াল গাছ মতো বানিয়েছে, তার মধ্যে মাটির কলসি দিয়ে ছোট ছোট মানে বাসস্থান বানানো হয়েছে, একদম অরিজিনালি, যাতে পাখিরা এখানে মুক্ত অবস্থায় থাকতে পারে। জায়গায় জায়গায় পাখির খাঁচা বানানো রয়েছে, পাখিরা নিজেদের ইচ্ছে মতো এখানে আসে। এই দেখো, এদিকে দেখো কত পাখি, এদিকে দেখে যাও, এদিকে দেখে যাও। বাহ, নিচে পরে যাচ্ছি, আগে উপরটা কভার করে নিই। ভারী অদ্ভুত জায়গাটা। পাখিগুলো কিন্তু পুরো খোলা অবস্থায় রয়েছে, পাখিগুলো পুরো খোলা রয়েছে, কিন্তু পুরো জায়গাটা একদম নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে পাখিগুলো বাইরে বেরিয়ে না যায়। কিন্তু ভিতরে পাখিগুলোকে কিন্তু খাঁচায় আটকে রাখা হয়নি, পাখিগুলো কিন্তু ওপেন অবস্থাতেই রয়েছে।
কত বড় বড় খরগোশ, সাদা খরগোশ, কালো খরগোশ আর ধূসর খরগোশ, 3 ধরনের খরগোশ রয়েছে। সব পাখিরা এখানে খোলা অবস্থায় রয়েছে, আর যাতে পাখিগুলো বেরিয়ে যেতে না পারে পুরো জায়গাটা একদম নেট দিয়ে রাখা। আর এই শিকলের এরকম গেট দেওয়া রয়েছে যাতে পাখিগুলো বাইরে বেরিয়ে আসতে না পারে, তাই এই শিকলের গেট। তবে এগুলো কিন্তু ওপেন নেই, এগুলো খাঁচার মধ্যেই রয়েছে। মোট 4টে দেখতে পাচ্ছি এখানে। এটা কিন্তু আর্টিফিশিয়াল। কিছু বিরল প্রজাতির পাখি এখানে খাঁচার ভেতরে রাখা রয়েছে, যার নেট এখানে কিছু নেওয়া খুব ডিফিকাল্ট। এতভাবে এত রকম নেট দেওয়া। অরিজিনাল ডিম, ইয়েস, কিন্তু তা দিচ্ছে না তো। সত্যি ডিম কি ওটা? দেখতে তো তাই লাগছে, কিন্তু ডিমটা ওপেন পড়ে রয়েছে, পাখিটা কিন্তু তা দিচ্ছে না। মাঝখান দিয়ে দুজনে সরো না যোগাযোগ করার চেষ্টা করছে। ই বাবা, দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে। আহারে, এখানে ছবি তোলার জন্য নানা রকমের নকল জিনিস বানানো রয়েছে, যেমন ঝুলন্ত সেতু বা বিভিন্ন ধরনের বসার জায়গাগুলো। সেখানে আপনাদের ছবি তুলতে বেশ ভালো লাগবে। আর এই বসার জায়গাগুলোর শেপটা অনেকটা পাখির বাসার মতো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেইনড। আরও একটা ছবি তোলার জায়গা। আচ্ছা, খাঁচার ভিতরে কেউ তো ছবি তুলুক, ঠিক আছে, তালা দিয়ে দেবো বাইরে দিয়ে। অর্কিড, যাওয়া যাক। তাকদাতে গিয়ে তো অর্কিড দেখে মোটেই ভালো লাগেনি, এখানের কালেকশন দেখি। মোটামুটি ঠিকঠাক কালেকশন, বেশ ভালোই কালেকশন আছে এখানে, বেশ ওয়েল মেনটেইনডও।
কোনটা বলুন? কি সুন্দর বডিটাকে ফুলিয়ে রেখেছে, কিন্তু এত নেট যে আমি ঠিক করে ভিডিওটা করাই যাচ্ছে না। কামড়ে দে, দে তো কামড়ে। ও স্কোপ পাচ্ছে না, ভাবছো কোন ফাঁকা দিয়ে কামড়াবো আমি। এই রাজহাঁসটা এক পায়ে দাঁড়িয়ে আছে কেন বুঝলাম না, আরেকটা পা তো ওর আছে। এই তো দুপা ফেলেছে, পায়ে কিছু একটা সমস্যা হয়েছে, ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এই অর্কিডের এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, দারুণ সুন্দর। বার্ড পার্ক হয়ে গেল, এবারে যাব রাবডেন্স রেঞ্জ, ধ্বংসাবশেষ। এখানের যে রাজবাড়ি ছিল সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ। অর্ধেক রাস্তা চলে এসেছি, আর অর্ধেক রাস্তা বাকি আছে। এতক্ষণ একটু উঁচুর দিকে ছিল, এইবারে একটু নিচুর দিকে আছে, তাই ভিডিওটা করতে পারছি। আদারওয়াইজ উপরের দিকে ওঠার সময় খুবই কষ্ট হয়। এক্সাইটমেন্ট কতখানি আসে দেখি। এরপরটা পুরোটাই নিচের দিকে মনে হচ্ছে, চাপ নেই আর, আবার ফেরার সময় চাপ হবে। কি সুন্দর জায়গাটা। কোন দিকে খেয়াল রাখবো, ভিডিও করব না রাস্তা দেখবো না জোক দেখবো? মিটার মাত্র। ওকে, তার মানে চলে এসেছি। আপাতত তো এইটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানেই তার মানে তো শেষ নয়, সামনে আর একটু যেতে হবে। ওই যে ওইদিকে রাস্তা রয়েছে, এখানে একটু বসার জায়গা করেছে। রাবড্যান্সে 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল। এই রাজধানী শহরটা আক্রমণকারী গোর্খা সেনাদের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল, আর এখন এখানে এই প্রাসাদের ধ্বংসাবশেষ এবং চর্টেনগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেগুলো দেখার জন্যেই পর্যটকরা এখানে আসেন। আর একটু যেতে হবে, সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, ওইটুকু গেলে মোটামুটি রুইন্সে পৌঁছে যাব। ওদিকেও একটা সিঁড়ি, এদিকেও একটা সিঁড়ি। দেখা যাক কি এক্সাইটমেন্ট ওয়েট করে রয়েছে। গতবার যখন পেলিং এসেছিলাম এখানে আসা হয়নি, আর
বার্ড স্যাংচুয়ারিটা মনে হয় তখনও হয়নি, এটা এবারে প্রথম দেখব। আচ্ছা, এই সাইডটা চলে এসে টয়লেট আর ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, আর আরও সিঁড়ি। চলো, ধাপে ধাপে মহলের অংশ শুরু হয়ে গেছে। আগে এই সাইডটা ঘুরে আসি। এই প্রাক্তন রাজধানীর সুবিধার জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের চমৎকার দৃশ্য কিন্তু দেখা যায়। যদিও সেদিন প্রচণ্ড মেঘলা ছিল, আর আমরা যখন সেখানে পৌঁছেছিলাম তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তাই সে সমস্ত আমরা কিছুই দেখতে পাইনি। এখান থেকে যে প্যামনাংস্টে মনস্টারিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাটা ছিল মহলের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, লেখা রয়েছে দেখলাম। এইটা ছিল মহলের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এই যে উপরের এই অংশগুলো, এগুলো পরবর্তীকালে আবার কিন্তু ঠিক করা হয়েছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিকরা জরিপ করে এই স্মৃতিস্তম্ভটিকে জাতীয় গুরুত্ব হিসেবে ঘোষণা করেছে। এটি প্রথম 1670 সালে প্রথম চোগিয়াল ফুনসোগ নামগ্যালের পুত্র দ্বিতীয় চোগিয়াল টেনসুং নামগ্যাল দ্বারা 1642 সালে পবিত্র করা ইউকসামের প্রথম রাজধানী থেকে স্থানান্তরিত করে প্রতিষ্ঠিত হয়েছিল। মনস্টারি। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে সবকিছুর মধ্যেই সেই 3 প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসীর একটা ছায়া দেখা যায়। এটা বেশ উঁচু একটা অংশ, এখান থেকে পাশের অংশটাও দেখা যাচ্ছে। এবার ওই দিকের বিল্ডিংটায় যাওয়া যাক। এই দিকটা ছিল হচ্ছে, এটা বললাম, রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা। আর এই দিকটা হচ্ছে প্যালেস এরিয়ার, যেটা ওয়ার্শিপ এরিয়া, মানে প্রার্থনা করার জন্য যে জায়গাটা নির্ধারিত ছিল আর কি মহলের, সেই জায়গাটা। ওই দিকটায় পরে যাব, আগে ছোট জায়গাটায় যাই। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ওই দিকটায়, ওই সাইডের ওই পোর্শনটুকু কভার করলাম। এখানে একটা ছোট অংশ রয়েছে, এখানে কিছু লেখা নেই, একটা ছোট জায়গা রয়েছে এখানে। এখান থেকে দেখুন ওই বিল্ডিংয়ের পোর্শনটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। এবার পাশের যেটা রয়েছে ওয়ার্শিপ প্লেস, সেখানটায় যাই।
এটা হচ্ছে প্যালেস এরিয়া উইথ প্লেসেস অফ ওয়ারশিপ। আবার সিঁড়ি, কিছু করার নেই, আমরা এত তাড়াতাড়ি হাঁপিয়ে যাই, কিন্তু আগেকার দিনের রাজা মহারাজারা তো হাঁপাতেন না, তাই জন্য সব কিছুতেই প্রচুর সিঁড়ি। আর এটা রয়েছে পুরো লম্বা একদম। আর এইখানটা হচ্ছে বেসিক্যালি প্লেস অফ ওয়ারশিপ। বেশিরভাগ অংশটাই তো ভেঙে চড়ে গিয়েছিল। দেখুন এগুলো কিন্তু আবার সব নতুন করে বানানো হয়েছে। এই যে গাঁথনিতে পুরো নতুন করে আবার কিন্তু সিমেন্ট দেওয়া হয়েছে। আর এখানে দেয়ালে ওনাদের যে গুরু, 3 গুরুর কিন্তু ছবি খোদাই করা রয়েছে। এখান থেকে ওই বিল্ডিংটাও পুরোটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটাই সব থেকে উঁচু, এখান থেকে পুরো নিচটা, পুরো রুইন্সটা কিন্তু এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে এদিকের রুইন্সটার একদম লাস্ট পয়েন্ট। আমি আর নিচে যাচ্ছি না, বৃষ্টি তো সমানেই পড়ছে। ছাতাটা গাড়িতে ফেলে এসেছে, যদি জোরে বৃষ্টি শুরু হয়ে যায় কখনো তাহলে খুব সমস্যা হয়ে যাবে। কি সুন্দর জায়গা একটা দেখলাম। এখানে কিন্তু 2টো রাস্তা রয়েছে। আমরা যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, এখন কিন্তু সেই রাস্তাটা দিয়ে ফিরছি না। এখন যে রাস্তাটা সেটা কিন্তু পুরোটাই, যদি এই রাস্তা দিয়ে উঠতাম তাহলে পুরোটাই চড়াই ছিল, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে উঠেছিলাম সেটা কিন্তু একটু চড়াই ছিল, তারপরে আবার একটুখানি প্লেন ছিল। আমাদের ড্রাইভার ফোন করছে যে আমরা কত দূর আর কতক্ষণ লাগবে আসার জন্য। এখানে নেটওয়ার্কেরও একটু প্রবলেম রয়েছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই রাস্তাটার থেকে কিন্তু ওই রাস্তাটা বেটার ছিল। এদিক দিয়ে আরও অনেকজন লোকজন নামছিল দেখছিলাম, তাই তাদের সঙ্গে সঙ্গে আমরাও এই রাস্তাটা দিয়ে নেমে গেলাম। এই রাস্তাটা পুরোটাই যদি উঠতাম তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ ছিল। একদম স্টিফ খাড়াই, পুরো একদম চড়াই। তবে জঙ্গলটা কিন্তু অসাধারণ সুন্দর, আর এত পাখির ডাক শোনা যাচ্ছে। ওই রাস্তাটার দূরত্বটা একটু বেশি কিন্তু স্টিফনেসটা কম, আর এই রাস্তাটার ডিস্টেন্সটা একটুখানি কম কিন্তু প্রচণ্ড স্টিফ। তো আপনাদের যার যেরকমটা সুবিধাজনক বলে মনে হবে সেরকম রাস্তা ধরে কিন্তু যেতে পারেন। চলে এসেছি আমরা। যাওয়ার সময় সময়টা অনেক বেশি লেগেছিল, আর আসার সময় যেহেতু পুরোটাই ঢাল বেয়ে নেমে এসেছি তাই একটুও কষ্টও হয়নি, আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। যাওয়ার সময় আমরা ওই রাস্তাটা দিয়ে উঠেছিলাম, আর এখন এই দিকের রাস্তাটা দিয়ে নামলাম। এই দুটোই রাস্তা আছে, দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, দুটো রাস্তা দিয়েই কিন্তু যাওয়া যায়। এই ডাবডেন্সের রুইন্সের যে সুপ্রাচীন বিশাল ইতিহাস রয়েছে সেটা বলতে গেলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তাই এর পুরো ইতিহাস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি জানার ইচ্ছে থাকে
তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে পড়ে নেবেন। আমরা এখন যাচ্ছি পেমায়াংস্টে মনাস্টারিতে। পেমায়াংস্টে একটি বৌদ্ধ বিহার, যা গ্যাংটক থেকে 110 কিলোমিটার পশ্চিমে, জেলা সদরের গয়ালসিং শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। 1647 সালে লামা লাহাতসুন চেম্পো দ্বারা পরিকল্পিত, ডিজাইন এবং প্রতিষ্ঠিত এটি সিকিমের প্রাচীনতম এবং প্রধান মঠগুলির মধ্যে একটি। এছাড়াও এটাই সিকিমের সবচেয়ে বিখ্যাত মনাস্টারি। গেটে পৌঁছে টিকিট কেটে এবং পার্কিং ফি দিয়ে আমরা উপরে মঠের দিকে এগিয়ে চললাম। रास्ता मतलब ऐसे रोड है? ना अंदर से सीढ़ी है, सीढ़ी से वो जो बिल्डिंग है ना, उसके अंदर से ये रास्ता है। আমরা পৌঁছে গেছি মনাস্টারিতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটাই কিন্তু সিকিমের সবচেয়ে বিখ্যাত মনাস্টারি। মূলত একটি ছোট লাখাং হিসেবে এটা শুরু হয়েছিল, আর পরবর্তীকালে 1705 সালে তৃতীয় চোগিয়াল চাকদর নামগিয়াল এবং খেনচেন রোলপাই দর্জির শাসনকালে এটাকে বড় করা হয়েছিল। চলে এলাম মনাস্ট্রিতে। এটাও গতকাল আসা হয়নি, তো বার্ড স্যাংচুয়ারি থেকে বেরিয়ে এটা সামনেই ছিল, একবারে চলে এলাম। মনাস্ট্রির ভিতরে আর ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো এখানেই ফটোগ্রাফি শেষ। পার্থ শুনে খুব খুশি হয়েছে যে ওকে আমি আর ছবি তুলতে বলবো না। এখানেও সেই একই গোল করে যে ঘোরানোর সেই ব্যাপারটা। বেশ কিছু বসার জায়গা রয়েছে এখানে, আর ভিতরে যাওয়ার রাস্তাটা পিছন থেকে। বাইরে যতক্ষণই পারি ভিডিও করে নিই, ভিতরে ঢুকে গেলে আর ভিডিও করা যাবে না। রুইন্স থেকে কিন্তু এই মনাস্ট্রিটাই দেখা যাচ্ছিল, সেই মনাস্ট্রিতেই আমরা এখন এসেছি। এই হচ্ছে মনাস্ট্রির বাইরের ভাগটা। বাইরে ভিডিও অ্যালাউড, ভিতরে অনেক কিছু দেখলাম, সেগুলো এখন দেখানো তো সম্ভব নয়, মুখেও অত কিছু বলাটা রাদার ইম্পসিবল। মনাস্ট্রিটা বহু পুরনো, কাজ চলছে অনেক জায়গায়। এদিকটাতে বোধহয় ওনাদের থাকার জায়গা। 1710 খ্রিস্টাব্দে তৃতীয় লাসুন চেম্পো যোগচেন জিগমে পাও দ্বারা এটিকে পবিত্র করা হয়েছিল। এই মঠটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নাইংমা আদেশ অনুসরণ করে এবং সিকিমের সেই আদেশের অন্যান্য সমস্ত মঠকে নিয়ন্ত্রণ করে। এই মঠের সন্ন্যাসীরা সাধারণত সিকিমের ভুটিয়াদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়। বুঝতে পারছি না, কিন্তু আটকানো গেট। তারা শ্রাইন ছিল, এই দিকটাতে হচ্ছে আবার বজ্রাবাহীর একটা শ্রাইন রয়েছে, দুটোরই গেট আটকানো। এই মঠটি বিশুদ্ধ সন্ন্যাসী তা সাং, যার অর্থ বিশুদ্ধ বংশের সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং কোনো শারীরিক অস্বাভাবিকতা ছাড়াই নির্মিত হয়েছিল। এই প্রথা এখনও ধরে রাখা হয়েছে। শুধুমাত্র পেমায়াংস্টে মঠের সন্ন্যাসীরাই তা সাং উপাধি পাওয়ার অধিকারী। এই মঠের প্রধান লামা সিকিমের তৎকালীন রাজতন্ত্রের চোগিয়ালদের পবিত্র জলে অভিষেক করার অনন্য সুযোগ পেয়েছিলেন। পেমায়াংস্টে মানে পারফেক্ট সাবলাইম লোটাস, এবং বলা হয় মানবদেহের 4টি প্লেক্সাসের একটিকে প্রতিনিধিত্ব করে। এদিকে একটা সুভেনির শপ রয়েছে।
আজকের মতো আমাদের সাইট সিইং এর পালা সমাপ্ত। এবার ঘরে ফেরার পালা। আর আমার ভিডিওটা শেষ করার পালাও চলে এসেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। একটু বেশি ডিটেইলস হয়তো দেখানো হয়ে গেছে। যদি কারোর ভালো না লাগে, আমার সত্যি কিছু করার নেই, আমি একটু ডিটেইলসেই ভিডিওটা করতে চেয়েছিলাম। যাই হোক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? তা না হলে কিন্তু পরবর্তী ভিডিও যখন আসবে সেটা কিন্তু বুঝতে পারবেন না। এরপর আমরা পেলিং থেকে চলে যাব রিনচেংপং। পরবর্তী ভিডিওতে থাকছে কিভাবে আমরা শেয়ার গাড়িতে করে পেলিং থেকে খুব কম খরচে রিনচেংপং পৌঁছলাম। তাই এই সিরিজের একটাও এপিসোড কিন্তু মিস করা যাবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ও হ্যাঁ, আরেকটা কথা কিন্তু বলতেই ভুলে গেছি। এই যে আজকের সারাদিনের পুরো সাইট সিইং, অর্থাৎ পেলিং থেকে ইউকসাম গিয়ে ইউকসামের পয়েন্টগুলো ঘুরে সেখান থেকে আবার পেলিং ফিরে এই যে বার্ড পার্ক, র্যাবড্যান্সের রুইন্স আর এই মনাস্ট্রি সবগুলো ঘোরার জন্য খরচ হয়েছিল গাড়িতে মাত্র 2800 টাকা। ড্রাইভারের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ।